নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল মৌমিতা ফারিয়াস রেসিপিজে আমন্ত্রণ। আজ আমি অতি প্রাচীন এবং বিলুপ্ত প্রায় ও ঠাকুরবাড়ির অন্দরমহলের একটি রান্না নিয়ে উপস্থিত হয়েছি। রান্নাটির নাম হলো ইচা মারা। এই রেসিপিটি বানাতে প্রথমেই আমি 200 গ্রাম মতো মাঝারি মাপের চিংড়ি মাছ নিয়েছি। আমি চিংড়ি মাছ কী করে পরিষ্কার করি সেটি এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাচ্ছি। একটি কাঁচির মাধ্যমে চোখের দু অংশটি কেটে, মাথার ওপরটি কেটে এবং লেজের দিকে যে ভি আকৃতির অংশটি আছে সেইটি কেটে মাঝখানে একটি সুতো থাকে সেটি পরিষ্কার করে নিয়েছি। এটা হলো হাই কোলেস্টেরল, এটা পরিষ্কার করা অবশ্যই দরকার। এবার মাথার ওপরে একটি কালো অংশ থাকে সেটি আমি পরিষ্কার করে নিয়েছি। চলুন এখন দেখা যাক এই রান্নাটি করতে বেশি উপকরণ লাগে না। কি কি উপকরণ দিয়ে আমি এই রান্নাটি করছি। প্রথমেই ফোড়নের জন্য 2টি তেজপাতা, গরম মশলা আর নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে। এছাড়া 2টি মাঝারি মাপের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিষ্কার করে রাখা 200 গ্রাম মতন চিংড়ি মাছ, কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, হাফ বাটি মতো সর্ষের তেল, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। এই রান্নাটি কিন্তু রবি ঠাকুরের অন্দরমহলের বাটা মশলা দিয়ে তৈরি হতো, আমরা কিন্তু করছি গুঁড়া মশলা দিয়ে। প্রথমে চিংড়ি মাছটাকে একটি গ্রাইন্ডিং জারে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। এবার কড়াইতে যে হাফ বাটি মতো সর্ষের তেল ছিল সেটি গরম করে নিয়েছি আর আলুগুলোকে এই পর্যায়ে ভালো করে ভেজে নেব, সামান্যতম লবণ দেব। এবার আলুটিকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই হিটের মধ্যে ভাজতে দেব। এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, ইচা মারা বলছে অথচ চিংড়ি মাছ কেন রান্না হচ্ছে? আসলে এই ইচা মারা শব্দটি এসেছে বাংলাদেশ থেকে। ইচা শব্দের অর্থ হলো চিংড়ি আর মারা শব্দ ব্যবহৃত হয়েছে পেস্ট বা বাটা থেকে। এখন মিডিয়াম টু হাই হিটের মধ্যে গ্যাসের ফ্লেমটি রেখে আমি আলুটিকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে। আমি একটি বোলের মধ্যে আলুগুলোকে আস্তে আস্তে তুলে নেব। রান্নাটি যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্দরমহলের রান্না, সেহেতু প্রজ্ঞা সুন্দরী দেবী তার ঠাকুরবাড়ির রান্নার বইটিতে লিখে রেখে গেছিলেন এই রান্নাটি ভীষণ মোলায়েম হবে, মানে খুবই সফট রান্নাটা হবে, সেদিকে আমরা কিন্তু খেয়াল অবশ্যই রাখবো। এবার রান্নাটির মূল পর্যায়ে প্রথমেই বাটির মধ্যে আমি হাফ চা চামচ হলদা গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো নিয়ে নেব। আর এই রান্নাটি আর সঙ্গে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল বেশি পছন্দ করলে অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো নেবেন। আমি সমস্ত গুঁড়ো মশলাগুলি একটি বাটিতে নিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্সিং বোলের মধ্যে। আর একটা কথা খেয়াল রাখতে হবে, এই রান্নাটি কিন্তু ঠাকুরবাড়িতে বাটা মশলাই হতো, কিন্তু এখন তো বাটা মশলার চল প্রায় উঠেই গেছে, তাই আমি কিন্তু ডাস্টের মাধ্যমে রান্না করেছি। এবার কড়াইতে যে আলু ভেজে তোলা যে তেলটি ছিল আমি সেইটার মধ্যেই রান্না করছি। আপনারা ফ্রেশ তেল নিয়ে নিতেই পারেন। প্রথমেই ফোড়নের জন্য হাফ চা চামচ জিরে আর গোটা গরম মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং এই ফোড়নটি আমি 10 সেকেন্ড মতন নিভু আছে ভালো করে ভেজে নেব। তেজপাতাটিও এই মুহূর্তে আমি দিয়ে দিলাম। ভালো করে ফোড়নটি ভাজা হয়ে গেলে আমি বাটা মশলাটা যেটা জলে গুঁড়ো রেখেছিলাম সেটা আমি এই মুহূর্তে মিক্স করে দিচ্ছি তেলের মধ্যে, আর সঙ্গে যে চেরা কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা মিক্স করে নিতে হবে। অয়েল রিলিজ না হওয়া অবধি সুন্দরভাবে মশলাটি কষিয়ে নিতে হবে। আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটি অবশ্যই লো টু মিডিয়াম হিটের মধ্যে রাখবেন। আর মশলা কষানোর সময় খেয়াল করবেন লো টু মিডিয়াম হিটের মধ্যে মশলাটি কিন্তু সুন্দরভাবে কষে যায় আর মশলা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে না। এবার গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম হিটে রেখেই আমি সমগ্র মশলাটি স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর
ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না অয়েল রিলিজ হতে থাকে আর মশলা থেকে কাঁচা মশলার যে গন্ধটা সেটা দূরীভূত হয়ে যায়। দেখুন কি সুন্দর চারিপাশ থেকে মশলার অয়েল রিলিজ হচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে মশলাটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মানে একদম রান্নার শেষ পর্যায়ে চলে এলাম। চিংড়ি মাছ বাটাটি এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি এবং স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে আমি চিংড়ি মাছের সাথে মশলাটি কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটি অবশ্যই লো টু মিডিয়াম হিটের মধ্যেই রাখবো। ভালো করে স্প্যাচুলার সাহায্যে চিংড়ি মাছটিকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে আমি লবণটি অ্যাড করে দেবো। আগে যেহেতু আলুর মধ্যে লবণ দিয়েছিলাম তাই এখন লবণের পরিমাণটি আমি কম দেব। আপনারা আপনাদের স্বাদ অনুপাতে অবধি অবশ্যই লবণ ব্যবহার করবেন। ভালো করে চিংড়ি মাছটির সাথে আলুটি কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা তো চিংড়ি মাছের বিভিন্ন ধরনের পদ খেয়েই থাকি প্রায়শই, কখনো চিংড়ি মাছের মালাইকারি, এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই কিন্তু এভাবে চিংড়ি মাছ বাটা দিয়েও যে একটা রেসিপি হতে পারে সেটা অনেকেই হয়তো জানেন না। যারা জানেন তাদের খুবই ধন্যবাদ, আর যারা জানেন না তারা অতি অবশ্যই এভাবে একবার নিজেদের রান্নাঘরে এই রেসিপিটি তৈরি করে দেখবেন। ভালো করে আমি চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই পদটি কিন্তু বেশ খেতে অন্যরকম লাগে। ঠাকুরবাড়ির এই রান্নাটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার আমি আলুগুলো এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে চিংড়ি মাছ আলু আবারও ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আলুর মধ্যে সমগ্র মশলাটি লেগে যায় আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার হাফ টিস্পুন মতো আমি চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যারা চিনি পছন্দ করেন না বা মিষ্টি রান্নার মধ্যে পছন্দ করেন না অতি অবশ্যই স্কিপ করে যাবেন। আমার ভালো লাগে বলে আমি অল্প পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন স্প্যাচুলার সাহায্যে ভালো করে চিংড়ি মাছ আলু মশলা একসাথে মিশ্রণ করে দিচ্ছি। আর এবার আমি অল্প পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দেব এবং ভালো করে আবার মিশ্রণটা নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মুহূর্তে আমার গ্যাসের ফ্লেমটি আমি মিডিয়াম টু হাই হিটের মধ্যে রেখেছি। আমার মনে হচ্ছে আরেকটু জলের প্রয়োজন। আরেকটুখানি জল দিয়ে ভালো করে স্প্যাচুলার মাধ্যমে আলু চিংড়ি মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি 10 মিনিটসের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটি হতে দেবো। 10 মিনিটস পরে আবারও দেখা হচ্ছে। চলুন তাহলে আসা যাক। 10 মিনিটস পরে চলে এলাম। আমার রান্না প্রায় হয়ে গেছে। সুন্দর একটা রান্না থেকে অ্যারোমা বেরিয়েছে। সুন্দর রান্নাঘরটা না পুরো মমা করছে এই ইচামারার গন্ধে। এবার হাফ চা চামচ মতো আমি ঘি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় অলমোস্ট হয়ে গেছে। আর আমি হাফ চা চামচ মতো গরম মশলা থেঁতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে গরম মশলার পাউডার থাকলে ওটি অবশ্যই মিক্সড করে দেবেন। আর 5 মিনিটের জন্য একদম সিমারে আমি গ্যাসের আঁচটি রেখে 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। সুন্দরভাবে আমার রান্নাটি হয়ে গেছে আর দেখতেও কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। চলুন পরিবেশন করে দেওয়া যাক। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ইচামারা। গরম ভাতের সাথে সুন্দরভাবে এই ইচামারা খেতে কিন্তু অসাধারণ লাগে। বাঙালি একবার এভাবে ইচামারা অতি অবশ্যই রান্না করে দেখবেন আপনাদের রন্ধনশালায়। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমার চ্যানেলে সুস্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন। আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অশেষ ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। আর চ্যানেলটিকে যারা নতুন ভিজিট করছেন ভিডিওগুলি পছন্দ হয়ে থাকলে অতি অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে বেল আইকনটি অন করে দেবেন। আর আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এভাবে আপনারা কে কজন ইচামারা বাড়িতে রান্না করে থাকেন অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন কী কী ধরনের রান্না দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে আবারও অভিনন্দন।
আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রা